সুপ্রিয় শিক্ষার্থীরা, A to Z একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে বিজ্ঞান অনুশীলন বইয়ের ৮ পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে এর আগের ক্লাসে গ্যাপটি পূরণ করা দেওয়া হয়েছিল। এরপর বলা হয়েছে যে মানচিত্রে যে কয়েকটি ভ্রমণ পথ বা ফ্লাইওয়ে বাংলাদেশের উপর দিয়ে গেছে, পৃথিবীর মানচিত্র বা গ্লোব কিংবা তোমাদের তৈরি পৃথিবীর মডেলের সঙ্গে মিলিয়ে দেখো এক একটা ফ্লাইওয়ে ধরে কি বিশাল লম্বা পথ এই পাখিরা পাড়ি দেয় ভেবে দেখেছো? শুধু ইস্ট অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে দিয়েই এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে 250 প্রজাতির প্রায় 5 কোটি পাখি চলাচল করে থাকে। এই ফ্লাইওয়ে বাংলাদেশ সহ আর কোন কোন দেশের উপর দিয়ে গেছে নিচে সেটা লিখে রাখতে হবে। তো এখানে যে ছকটা আছে তাহলে আমরা সেটা পূরণ করে ফেলি। এই ফ্লাইওয়েতে মোট 22টি দেশ রয়েছে, যথা বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ব্রুনাই, রাশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, জাপান, লাওস, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, পূর্ব তিমুর, উত্তর আমেরিকা ইত্যাদি। তারপর বলা হয়েছে সারা পৃথিবীতে অজস্র পাখি পরিযায়ন করে, তবে তাদের এই পরিযায়নের একটা সাধারণ প্যাটার্ন আছে। বেশিরভাগ ক্ষেত্রে এই পরিযায়ী পাখিরা শরৎ বা হেমন্তের দিকে দক্ষিণের দিকে পরিযায়ন শুরু করে। শীতকালটা তারা প্রায়শই দক্ষিণে কোনো অঞ্চলে কাটায়, বসন্তে তারা আবার উত্তরের দিকে যাত্রা শুরু করে, গ্রীষ্মে উত্তরের অঞ্চলগুলোতেই তারা বাসা বাঁধে ও প্রজনন করে। তবে বাংলাদেশে যেসব পরিযায়ী পাখি আমরা দেখি তারা অনেকেই শুধু শীতকালেই আসে এমন না, অনেক পাখি শীতের বেশ কয়েক মাস আগে এসে শীতের সময় আরও দক্ষিণে চলে যায়। পাখিদের এই পরিযায়নের কারণ কি, সত্যি বলতে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি, তবে ধারণা করা হয় খাদ্যের প্রাচুর্যের খোঁজে কিংবা তীব্র শীত থেকে বাঁচার জন্য পাখিরা এই পরিযায়ন করে থাকে। তো আমরা এখানে ষষ্ঠ সেশনও এরকম পরিযায়ী পাখিদের ভ্রমণ চিত্রে মিলিয়ে কোন অঞ্চল থেকে কোন ধরনের অঞ্চলে পাখিরা পরিযায়ন করে সেগুলা আমরা দেখতে পারবো। তাছাড়া এখানে তোমার দিন রাত ঋতু পরিবর্তনের ব্যাপারটিও এখানে বলা হয়েছে। তো এটার উপর ভিত্তি করে একটা ছক পূরণ করতে হবে, সেটা আমরা দেখে নিই। এখানে ছকের মধ্যে দেওয়া আছে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল। একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে তুন্দ্রা অঞ্চল। উত্তর মেরুতে 21শে মার্চ খাড়াভাবে সূর্যের আলো হয়, আর তুন্দ্রা অঞ্চলেও খাড়াভাবেই হয়। 21শে জুন তির্যকভাবে হয়, আর তুন্দ্রা অঞ্চলেও তির্যকভাবে হয়। 23শে সেপ্টেম্বর উত্তর মেরুতে খাড়াভাবে আলো পড়ে, আর 22শে ডিসেম্বর তির্যকভাবে পড়ে। তুন্দ্রা অঞ্চলও সেম। 21শে মার্চ দিন ও রাতের দৈর্ঘ্য কাছাকাছি থাকে উত্তর মেরুতে, তুন্দ্রা অঞ্চলও সেম থাকে। আর 21শে জুন দিনের দৈর্ঘ্য রাতের থেকে বেশি থাকে। 23শে সেপ্টেম্বর দুই অঞ্চলেই দিন ও রাতের দৈর্ঘ্য কাছাকাছি থাকে, আর 22শে ডিসেম্বর দুই অঞ্চলেই রাতের দৈর্ঘ্য দিনের থেকে বেশি থাকে। এরপর আরেকটি ছক আছে, এখানে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল হচ্ছে মরুভূমি, চিরহরিৎ বন, দক্ষিণ মেরু। এর মধ্যে মরুভূমিতে 21শে মার্চ তির্যকভাবে আপতিত হয়, আর 21শে জুন খাড়াভাবে আলো আপতিত হয়। 23শে সেপ্টেম্বর তির্যকভাবেই আপতিত হয়। 22শে ডিসেম্বর খাড়াভাবে আপতিত হয়। ওদিকে দিনের দৈর্ঘ্য 21শে মার্চ থাকে দিন বড়, 21শে জুন থাকে দিন রাত সমান, আর 23শে সেপ্টেম্বর দিন ছোট থাকে, 22শে ডিসেম্বর দিন রাত সমান থাকে। চিরহরিৎ বনে আপতিত আলো হচ্ছে খাড়াভাবে পড়ে, 21শে জুন তির্যকভাবে পড়ে, আর 23শে সেপ্টেম্বর খাড়াভাবে পড়ে। 22শে ডিসেম্বর তির্যকভাবে হয়। ওদিকে 21শে মার্চ দিন ও রাত সমান থাকে, 21শে জুন দিন বড় থাকে, 23শে সেপ্টেম্বর দিন রাত সমান থাকে, আর 22শে ডিসেম্বর দিন ছোট থাকে। দক্ষিণ মেরুতে 21শে মার্চ খাড়াভাবে আলো পড়ে, 21শে জুন তির্যক খাড়াভাবে আলো পড়ে, 23শে সেপ্টেম্বর খাড়াভাবে আলো পড়ে, আর 22শে ডিসেম্বর তির্যকভাবে আলো পড়ে। ওদিকে 21শে মার্চ দিন রাত সমান থাকে, 21শে জুন দিন সবচেয়ে ছোট থাকে, 23শে সেপ্টেম্বর দিন রাত সমান থাকে, আর 22শে ডিসেম্বর সবচেয়ে বড় দিন থাকে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।